ওভারিয়ান ক্যান্সার ওভারিতে বা ওভারি বা ডিম্বাশয়, ওভারি তো ইংলিশ টার্ম অ্যাকচুয়ালি, ওভারির বাংলা হলো ডিম্বাশয়। ওভারিতে যে ক্যান্সার হয় ওটাকে আমরা ওভারিয়ান ক্যান্সার বলে থাকি। ওভারিয়ান ক্যান্সার অ্যাকচুয়ালি একটা নীরব ঘাতক অ্যাকচুয়ালি। এটা আসলে আর্লি ডায়াগনোসিস ওইভাবে করা যায় না, পেশেন্টরা আসে না, পেশেন্টরা সাইন সিমটম কিছু ফিল করে না, তাই ওনারা অনেক দেরি করে আসে, তাই অ্যাডভান্স স্টেজে অ্যাকচুয়ালি ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয়। আর আপনার গ্লোবোক্যান 2020-র ডেটা অনুযায়ী দেখা গেছে যে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 3,20,000 মহিলা ওভারিয়ান ক্যান্সার আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় 2 লাখ মানুষ, 2 লাখ ওম্যান, 2 লাখ মহিলা ওভারিয়ান ক্যান্সারে মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণটা কিন্তু অনেক বেশি, আক্রান্তর তুলনায় মৃত্যুবরণ অনেক বেশি হয়ে যাচ্ছে। যাদের ফ্যামিলিতে আপনার ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার হিস্ট্রি আছে, ওরা বেশি ঝুঁকিপূর্ণতে থাকবে যাদের ফ্যামিলিতে। অ্যাট দ্য সেম টাইম জিনগত ত্রুটি BRCA1, BRCA2 জিন যদি আপনার ত্রুটি থাকে, ওটাকে আমরা জেনেটিক মিউটেশন বলি, তো এই জেনেটিক মিউটেশন যাদের আছে তারা ওভারিয়ান ক্যান্সার ঝুঁকিতে থাকবে। এছাড়াও যাদের পিরিয়ড মানে প্রথম মাসিক বা মেনার্কি যাদের আর্লি এজে হয়েছে তারা ঝুঁকিতে থাকে। এছাড়াও যাদের প্রথম বাচ্চা মানে প্রথম যারা গর্ভধারণ লেট এজে হয়েছে ওনারাও কিছুটা ঝুঁকিতে থাকেন, এবং যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন না বা পাচ্ছেন না করাতে কোনো কারণে তারাও একটু ঝুঁকির মধ্যে থাকছে। ইনিশিয়াল সে আসলে নিজেও জানে না তার কোনো সমস্যা আছে কি না। অ্যাডভান্স স্টেজে দেখা যায় যে তার পেটটা মনে হচ্ছে যে অস্বস্তিকর লাগতেছে, ব্লটিং যেটা বলে, পেটটা ভারী হয়ে আছে, পেটের মধ্যে মনে হচ্ছে তার গ্যাসের মতো একটা সমস্যা হচ্ছে। অল্প যদি খায় তাহলে তার ক্ষুধা শেষ হয়ে যাচ্ছে, সে আর বেশি খেতে পারছে না। এছাড়াও আপনার পেটে ব্যথা হতে পারে, আর পেশাবেও কিছু চেঞ্জ আসতে পারে, যেমন তার ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়া তার বায়োল হ্যাবিট চেঞ্জ হতে পারে, পেশেন্টের ওয়েট লস হয় এবং পেশেন্ট নৌশিয়া ফিল করে, এবং পেশেন্ট একটা আনএক্সপ্লেইন একটা তার কাছে একটা খুব একটা শারীরিক কন্ডিশনটা অ্যাকচুয়ালি সে ভালো ফিল করে না। এগুলো হলো ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সারের আপনার সাইন সিমটম। ইনভেস্টিগেশনের মধ্যে যেগুলো আমরা যদি বলি যে সে ব্লাড প্রোফাইলে সে কী করবে, এগুলো তো রুটিন ব্লাড চেক আপ করবে, সে CBC, LFT, KFT করবে। এটার মধ্যে আপনার ওভারিয়ান ক্যান্সারের যদি আমরা সাসপেক্ট করি তাহলে আমরা একটা মার্কার দিই, CA-125 বলে, যেটাকে CA-125 মার্কার আমরা দিই। ওটা ওভারিয়ান ক্যান্সারে হাই থাকে, বাট সব কেসেই থাকবে না। আর এরপরে আমরা ইমেজিং টেস্টে যাই, আল্ট্রাসাউন্ড করি হোল অ্যাবডোমেন। এছাড়া TVS যে ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড সেটা করা হয়। ওগুলোতে যদি কোনো কিছু পাওয়া যায় যে কোনো ম্যাস আছে আপনার অ্যাবডোমেনে, কোনো ম্যাস আছে যে এডিনেক্সাল এরিয়াতে মানে ওভারিয়ান এরিয়াতে, তখন আমরা সিটি স্ক্যান দিই। সিটি স্ক্যান দিয়ে যে হ্যাঁ পেশেন্টের কোনো ম্যাস আছে, সেই ওটাকে এখন কনফার্ম করার জন্য আমাদের অ্যাকচুয়ালি বায়োপসিতে যেতে হবে। বায়োপসি ইজ দ্য ফাইনাল ডায়াগনোসিস। বায়োপসি ছাড়া কোনো পেশেন্টকেই আপনার কোনো ক্যান্সারকেই আপনার কনফার্ম বলা যাবে না। আমরা যত সিটি MRI করি না কেন, বায়োপসি করতেই হবে। বায়োপসি ইজ দ্য ফাইনাল ডায়াগনোসিস ফর এভরি ক্যান্সার। তো বায়োপসি করতে হবে আর কি, করে আমাদের ফাইনাল ডায়াগনোসিস আসতে হবে যেটা ওভারিয়ান ক্যান্সার। পেশেন্টের কোন স্টেজ অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট, এমন না যে সব পেশেন্টের একই রকম ট্রিটমেন্ট হবে, যে স্টেজ 1-এর ট্রিটমেন্ট এবং স্টেজ 4-এর ট্রিটমেন্ট এটা কিন্তু এক হবে না। স্টেজ 2-3 ট্রিটমেন্টও এক হবে না, আলাদা। তো স্টেজ 1A যেটা আছে সেটাতে যদি আপনার সার্জারি করা হয় এবং সার্জারিটা যদি খুব অ্যাডিকুয়েট সার্জারি হয় তাহলে সার্জারি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট অফ দ্য চয়েস, স্টেজ 1A এবং B। কিন্তু স্টেজ 1C এবং ওখানে যদি হিস্টোপ্যাথোলজি রিপোর্টে একটা গ্রেডিং আছে, ওটা যদি গ্রেড 3 থাকে, সেক্ষেত্রে আমাকে কেমোথেরাপিতে যাইতে হবে, সার্জারি ফলোড বাই কেমোথেরাপি, যেটাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে। সার্জারির পরে যে কেমোথেরাপি দেওয়া হয় ওটাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে। এটাগুলো স্টেজ 1। স্টেজ 2-3-র ক্ষেত্রে স্টেজ 2 সার্জারি ফলোড বাই অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। স্টেজ 3-র ক্ষেত্রে ডিসিশনটা একটু ডিফিকাল্ট না, ডিসিশনটা আমাদেরকে অ্যাকচুয়ালি
মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে যাওয়া উচিত। সেটা এখানে সার্জিক্যাল অনকোলজিস্টকে ইনভলভ করা উচিত, যে ওনার সাথেও একটা বসে যে ডিসিশনটা কী হওয়া উচিত, এই পেশেন্টকে কি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি পাবে নাকি এই পেশেন্টকে ডিবাল্কিং সার্জারিতে আগে যাবে। তবে এখনকার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেটা হচ্ছে আপনার নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে তারপরে টিউমারের সাইজ ছোট করে তারপরে সার্জারিতে যায়, সার্জারির পরে বাকি কেমোথেরাপি কমপ্লিট করে। স্টেজ 3-তে অনেক সময় কিন্তু আপনার টার্গেট থেরাপিও দেওয়া হয়, যেটাকে আমরা বেবাসিজুমাব বলি। স্টেজ 4 অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার পেশেন্টের কোন কোন অর্গানে আসলে ইনভলভমেন্ট হলো। হ্যাঁ, অ্যাকর্ডিংলি যে পেশেন্টের যেভাবে অর্গান ইনভলভ হয় ওই অনুযায়ী পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হয়। কারো যদি জেনেটিক মিউটেশন পজিটিভ থাকে BRCA1-2 যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনাকে পার্ভ ইনহিবিটর দিতে হবে, ওলাপারিব দিতে হবে। হ্যাঁ, ওলাপারিবের সাথে আপনার কেমোথেরাপি এবং যদি ইমিউনোথেরাপি লাগে তখন ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে আর কি। প্রত্যেকটা ট্রিটমেন্টের সাইড এফেক্ট আছে, ইভেন প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে। তো এত একটা হিউজ একটা ট্রিটমেন্ট, এখানে তো ডেফিনেটলি সাইড এফেক্ট আছে। সার্জারিতে যদি যায়, সার্জারিতেও তো আপনার যে অ্যানেস্থেসিয়া দেয়, অ্যানেস্থেসিয়া তো একটা সাইড এফেক্ট, ওখানে তো বিশাল বিগ একটা সাইড এফেক্ট আছে। পেশেন্ট ডাউন করলো, পেশেন্ট ব্যাক করাটা একটা ব্যাক করতে হবে। ও তারপরে আপনার ডিউরিং সার্জারিতে যে কোনো কিছু, এই জন্য তো সার্জারি দেওয়ার সময় আপনার একটা সিগনেচার নিয়ে নেয় যে সার্জারি পেশেন্টকে করা হচ্ছে, কাজেই এখানে তো ডেফিনেটলি কিছু সাইড এফেক্ট থাকবেই। নট নেসেসারিলি যে এই সাইড এফেক্ট প্রত্যেকটা পেশেন্টই সাফার করে সেটা না, এটা কিছু পার্সেন্টেজ পেশেন্ট তো সাফার করবেই। আর কেমোথেরাপি তো ইউনিভার্সাল, সব দেশে যেরকম সাইড এফেক্ট ফেস করে ক্যান্সার পেশেন্ট আমাদের দেশেও সেম করে। টার্গেট থেরাপির ক্ষেত্রে একটু সাইড এফেক্ট কম আছে, সাধারণত একটু কম হয়ে থাকে টার্গেট থেরাপি। এছাড়া তো কেমোথেরাপিতে যে সাইড এফেক্ট ওগুলো তো সবাই ফেস করে কম বেশি, কিন্তু এখন মেডিসিন যেরকম বের হয়েছে সাইড এফেক্ট প্রিভেন্ট করার জন্য পেশেন্ট অ্যাকচুয়ালি ওইরকম কেমোথেরাপি যেমন আগে একটা আতঙ্ক ছিল যে কেমোথেরাপি দিলে পেশেন্ট বাঁচবে না, পেশেন্টের চুল পড়ে যায় ঠিকই, কিন্তু কেমোথেরাপি কমপ্লিট হলে আবার আগের মতো সব চুল ঠিক হয়ে যায়, আগের চেয়ে ভালো চুল হয়। এরকম প্রত্যেকটা যেই পেশেন্ট সাফার করুক না কেন সাইড এফেক্টে, সেই প্রত্যেকটা সাইড এফেক্টেরই আপনার ট্রিটমেন্ট এখন আছে। তো কিছু পেশেন্ট সাফার করে, কিছু পেশেন্ট করে না, কিছু পেশেন্ট খুবই মাইল্ড করে, কিছু পেশেন্ট মডারেট, কিছু সিভিয়ার সাফার করে। এই পেশেন্ট পার্সেন্টেজ কম অ্যাকচুয়ালি। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্ট কী ছিল? একটা সার্জারি, একটা কেমোথেরাপি, একটা টার্গেট থেরাপি, একটা ইমিউনোথেরাপি। সার্জারি আমাদের দেশে অনেক এক্সপার্ট সার্জন আছেন যারা খুবই ভালো আপনার ওভারিয়ান ক্যান্সার সার্জারি করতে পারে। হ্যাঁ, খুবই ভালো সার্জারি করে তারা। সেক্ষেত্রে ইন্ডিয়ার যাওয়ার কোনো প্রশ্নই আসে না রিগার্ডিং সার্জারি। এখন আসি কেমোথেরাপি আমাদের দেশে সব কেমোথেরাপি পাওয়া যায়, এমন কোনো কেমোথেরাপি নাই যে আমাদের দেশে পাওয়া যায় না, যেটা ইন্ডিয়াতে দেয় অথবা সিঙ্গাপুরে দেয় যেটা আমরা দিচ্ছি না। ওরকম কোনো কেমোথেরাপি মানে আমাদের দেশে এখন নাই যে নাই, আছে, আমাদের দেশে সব কেমোথেরাপি আছে। টার্গেট থেরাপিতে আসি, টার্গেট থেরাপি আমাদের দেশে এখন সব পাওয়া যায়, কোনো টার্গেট থেরাপি নাই যে আমাদের দেশে ফর ওভারিয়ান ক্যান্সার যেটা নাই, আছে আমাদের দেশে সব টার্গেট থেরাপি আছে ফর ওভারিয়ান ক্যান্সার। অ্যান্ড ইমিউনোথেরাপিও আমাদের দেশে আছে। আমাদের দেশে ওভারঅল ফর ওভারিয়ান ক্যান্সার সব ট্রিটমেন্ট অ্যাভেলেবেল। তো আমি পেশেন্টদের কাছে এবং আমি অডিয়েন্সের কাছে আমি এই মেসেজটা দিতে চাই, টেক হোম টু মেসেজ টু ইউর হোম, যে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আপনাদের দেশ ছেড়ে বিদেশে যে চিকিৎসা আপনি যে করতে হবে সেরকম কিছু না। আপনি দেশে বসে আপনি বিদেশের চিকিৎসা করতে পারবেন। এখন এটা আপনাকে করতে হবে, আপনাকে এই দেশের ডাক্তার এবং চিকিৎসার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং আশা করি আপনারা এই বিশ্বাস রাখবেন। কারণ আমাদের দেশ এখন আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সব অন্যান্য উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আপনার ক্যান্সার চিকিৎসায় অনেক এগিয়ে গিয়েছে। তো আপনাদের কাছে এটাই মেসেজ থাকবে যে আপনারা বাংলাদেশের ডাক্তারদেরকে বিশ্বাস করেন এবং এদের কাছে আসেন এবং চিকিৎসা করান।